যে প্রতিবাদ, যে ঘটনা ঘটেছে, এই ঘটনার মাঝখানে আর একটা নির্মম ঘটনা ঘটে গেছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আপনারা অবগত হয়েছেন বোধহয় সকাল থেকে। গতকাল রাতে আমাদের একজন হেয়ার ড্রেসার দিদি, যারা আমাদের শুটিংয়ের সময় হেয়ার স্টাইল বা কেশসজ্জা করেন, হেয়ার ড্রেসার গিল্ডের একজন দিদি, তিনি কাজ না পেতে পেতে, অযোগ্যতার জন্য নয়, টলিউডের বেশ কিছু মানুষ যারা ক্ষমতার দম্ভে অন্যায়কে পরিচালনা করে, কাজ পেতে গেলে যে যোগ্যতাটাই শেষ কথা নয়, পরিচালক, যে আর্টিস্ট বা টেকনিশিয়ানস যাদের নিয়ে কাজ করলে কাজটা ভালো হবে ভাবেন, এই ধারণার বিরুদ্ধে গিয়ে যারা একটা স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করে টলিউডের গরিমা এবং পরিবেশটাকে রোজ নষ্ট করছে, তাদের চাপে আমাদের এই হেয়ার ড্রেসার দিদি কালকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আত্মহননের পথ বেছে নেন এবং অত্যন্ত উপরওয়ালার কৃপা যে তিনি কোনো মতে প্রাণে বেঁচে গেছেন, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিষয়টা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই ঘটনা ঘটেছে একটা মানুষকে প্রাণে মারার মতোই কাজে মারা, পেটে মারা বা ভাতে মারার যে সুকৌশলী পরিকল্পনা টলিউডে কনস্ট্যান্ট ঘটাচ্ছে একটা অংশের মানুষ। আরজি করের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজার রকমের দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও, তার বিরুদ্ধে প্রমাণিত লিখিত অভিযোগ যাওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী, যিনি এই অভিযুক্ত সন্দীপ ঘোষদের বিরুদ্ধে বন্দোবস্ত না নিয়ে যারা সন্দীপ ঘোষ সিন্ডিকেটের বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন, তা তিনি ডাক্তার হন, রোগী হন বা জুনিয়র ডাক্তার হন, তাদেরকেই কিভাবে টাইট দেওয়া যায় অগণতান্ত্রিক পদ্ধতিতে, বেআইনিভাবে, সেই পদ্ধতি কায়েম হয়েছিল এবং যার করুণ পরিণতি আমাদের এই তিলোত্তমা বা অভয়া ডাক্তার বোনের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে। আমি এই ঘটনার অবতারণা এই কারণে করতে বাধ্য হলাম যে আমাদের টলিউডেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন, যাদের নির্দেশে যোগ্যতা থাকা সত্ত্বেও আর্টিস্ট এবং টেকনিশিয়ানস তারা কাজ পান না, যারা ক্রমাগত অন্যায় দেখেও মুখ বন্ধ করে থাকেন, সেটা টলিউডের ভেতরে বা পশ্চিমবঙ্গের সমাজে যা ঘটছে এটাকে মেনে নিয়ে যারা ভয়েতে চুপ করে থাকেন, তাদের কাজের পরিবেশ ঠিক থাকে এবং যারা যে কোনো রকমের অন্যায় বা অনৈতিক কাজের বিরুদ্ধে কথা বলেন, সেই টেকনিশিয়ানস ভাই হয় কখনো তাদের গিল্ড কার্ড কেড়ে নেওয়া হয় বা সাসপেন্ড করে দেওয়া হয়, বা তারা যাতে কাজ না পেতে পারেন তার বন্দোবস্ত করা হয়। ঠিক এইভাবেই আমাদের এই হেয়ার ড্রেসার গিল্ডের দিদি, তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং কোনোভাবেই যাতে তিনি দুটো সৎ পথে রোজগার করে পরিবার নিয়ে বাঁচতে না পারেন, সেই পরিবেশ তৈরি করা হয়েছিল, যার ফলে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন। আবার বলছি, উপরওয়ালার কৃপা যে তিনি বেঁচে যান। আমাদের এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে, এই থ্রেট কালচার থেকে বেরিয়ে আসতে হবে। কে কোন রাজনৈতিক দলের ধামাধারী সেটাই তার যোগ্যতা,
এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই ঘটনা কিন্তু নতুন নয়। এই ঘটনা ঘটতে ঘটতে একটা মানুষ সে কিভাবে তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কোণঠাসা হয়ে যেতে পারে, খালি পেটে তাকে চরম রাস্তা বেছে নিতে বাধ্য করে এই টলিউডের সন্দীপ ঘোষ বা ঘোষেরা, এই ঘটনা তার নিদর্শন। গতকাল রাত্রিবেলা থেকে আজ বিকেল 5টা অবধি দুটো থানা এফআইআর নেয়নি। প্রথমে হরিদেবপুর থানা, আমাদের এই দিদি ভাইয়ের যেখানে বাড়ি, সেইখানে আজ দুপুর 1টা অবধি বসিয়ে রেখে দেওয়া হলো এবং তারপর জানানো হলো যে না, এখানে এফআইআর নেওয়া হবে না, রিজেন্ট পার্ক থানায় পার্শ্ববর্তী সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরেও এই একই পদ্ধতিতে টালবাহানা হলো, কিন্তু নতুন বিষয় খোঁজা হলো এবং যেখানে আর একজন পুলিশের উচ্চপদস্থ এক কর্তাকে ইন্টারফেয়ার করবার জন্য ডেকে আনা হলো এবং তারপর আমরা যখন আজকে কথা বলছি প্রবল চাপে আলটিমেটলি এফআইআর হলো। অর্থাৎ প্রমাণিত হলো যে শাসক দলের ঘনিষ্ঠ যারা এই দমন পীড়ন নিপীড়নের সঙ্গে জড়িয়ে থাকবে তাদের বাঁচাবার জন্যই, ঠিক যেমন টালা থানায় আরজি করের পাশে টালা থানায় যেমন অভিজিৎ মণ্ডল ওসিদের নিয়োগ বা তাদের কাজ, যেভাবে পুলিশ মন্ত্রী পুরো সিস্টেমটা চালাচ্ছে, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের টলিউডের যে সন্দীপ ঘোষেরা, তাদেরও যেন বাঁচাবার জন্য দুটো থানা ঘুরিয়ে অবশেষে চাপে পড়ে এফআইআর।